কারণ প্রবাসী কামলাদের নিয়ে যদি ওনারা কথা বলেন, যারা ক্ষমতায় থাকেন ওনাদের জাত চলে যায়, ওনাদের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। কারণ ওনারা রাষ্ট্রপ্রধান, ওনারা সরকার প্রধান, অথবা ওনারা কোনো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা সচিবালয়ের সচিব। প্রবাসী কামলাদের নিয়ে ওনারা ভিন্ন একটা দেশে গিয়ে বা অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বা ওনাদের সাথে কথা বলতে গেলে, শ্রমিকদের নিয়ে কথা বলতে গেলে ওনাদের লেভেলটা নিচু হয়ে যাবে, সেজন্য ওনারা বলে না। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে, আমি একটা গুরুত্বপূর্ণ অর্জনকে আমি এই কথাগুলোর মাধ্যমে নর্মালাইজ করতে চাচ্ছি না। বাংলাদেশের সাথে তুরস্কের সাথে চুক্তি হয়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এটা হচ্ছে কারিশমা। আমি অবশ্যই এই সরকারের এই অর্জনটাকে বা পররাষ্ট্রমন্ত্রীর এই অর্জনটাকে আমি স্যালুট জানাই। কিন্তু যে কথা না বললে না, কারণ যতদিন আপনি পক্ষে কথা বলবেন ততদিন আপনি ভালো, বিপক্ষে কথা বললে আপনাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে দিবে, আমাকেও হয়তো ট্যাগ লাগিয়ে দিতে পারে। সেজন্য আমি আগে থেকেই ক্লিয়ার করলাম যে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আমার কোনো ইয়ে নাই, উনি যথেষ্ট ভালো কাজ করছেন। যে তুরস্কের মতো একটা দেশকে এনে সামরিক ক্ষেত্রে উন্নতি করার জন্য, আমাদের দেশে বিনিয়োগ করার জন্য ওনারা রাজি করাইছেন, এবং এটা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে বর্তমানে আপনার ব্যালেন্স হয়ে গেছে। এটা দ্বারা ইনডাইরেক্টলি আমেরিকাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, চায়নাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, ভারতকেও বুঝিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে খেলতে আইসো না। আমরা কিন্তু দেশ ছোট হইতে পারি, কিন্তু আমরা অনেক বড় খেলোয়াড়, আমরা সবার সাথে সম্পর্ক, কারোর সাথে বৈরিতা নয়, আমরা ওইভাবে সম্পর্ক করতেছি। কিন্তু আমাদেরকে যদি আমাদের সাথে ঝামেলা করতে আসো, তাহলে আমরা কিন্তু তোমাদের শত্রুপক্ষের সাথে আমরা হাত মিলিয়ে ফেলবো। তো সেজন্য এটাকে আমি সাধুবাদ জানাই, কারণ ওনারা ভারতের সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে, সবার সাথে ভালো ব্যালেন্স করে চলতেছে। কিন্তু যেটা যে জায়গায় কাজ করে নাই, যেটা নজরআন্দাজ করছে, সেটাই আমি বলবো যে প্রবাসী কামলাদের পক্ষে কেউই না। কেন কেউই না? যদি এটা প্রবাসীদের কামলাদের জন্য করা উচিত ছিল, দরকার ছিল। আর বাংলাদেশেরও যারা বিভিন্ন দূতাবাসে কাজ করেন, ওনারা নিজেদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন। প্রবাসী কোনো কামলা যদি কোনো হেল্পের জন্য যায় বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোতে, ওনারা এমন ভাবসাব নিয়ে থাকেন যে পাত্তাই দেয় না, মানে তুচ্ছ তাচ্ছিল্য তো মুখে তুচ্ছ তাচ্ছিল্য করে, বিষয়টা তা না। ওনাদের কাজের ডেলিভারি দেওয়ার যে স্পিডটা বা কাজের যে সহযোগিতা করার, হাত বাড়িয়ে দেওয়ার যে বিষয়টা, ওইটা থেকে ওনারা অনেক পিছনে পড়ে থাকেন। মানে ওনারা মনে করেন যে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা এখানে আসছি, আমরা মানে পাত্তাই দেয় না প্রবাসীদেরকে। কারণ আমি বিভিন্ন দেশে, আমি দূতাবাসে বিভিন্ন সার্ভিসের জন্য গিয়ে আমি বাজে অভিজ্ঞতা আমার হয়েছে। তবে এখন দেখেন, এই যে প্রবাসী কামলাদের চাইলে আমি সংবাদটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন কেন আমি বললাম যে প্রবাসীদেরকে নিয়ে সবাই ভাবে, সবাই বলে, কিন্তু প্রবাসী কামলাদের নিয়ে কেউ বলে না। প্রবাসী কামলাদের উন্নতি হোক, প্রবাসী কামলাদের আপনার উপকার হোক, প্রবাসী কামলাদের কাজে দিবে, এই ধরনের কোনো পয়েন্ট নিয়ে, কোনো চুক্তি নিয়ে কেউ কথা বলে না। কেমনে প্রবাসীদেরকে ভাঙিয়ে জনপ্রিয়তা নিয়ে মানে চেয়ারে বসতে পারবে, সেইটাই নিয়ে, বা ক্ষমতায় টিকে থাকতে পারবে বা ক্ষমতায় যেতে পারবে, সেটা নিয়ে আসে। যখন দেশে টাকার প্রয়োজন পড়বে, তখন প্রবাসী রেমিটেন্সের মানে প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, প্রবাসীরা এই, প্রবাসীরা সেই। একটা প্রবাসীর জন্য কি করছেন আপনারা? আচ্ছা, আমি এটা পড়ে যে এলিট শ্রেণীর জন্য সব কিছু হচ্ছে, এলিট শ্রেণীর প্রবাসীদের জন্য সব কিছু হচ্ছে, তেলের মাথায় তেল দিচ্ছে। আমি সংবাদটা পড়ে শোনাচ্ছি, তারপরে আমি আবার কথা বলছি। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদারে আগ্রহী তুরস্ককে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটির সঙ্গে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ হিসেবে মুক্ত বাণিজ্য স্বাক্ষর নিয়ে আলোচনা করছে বাংলাদেশ। মানে অলরেডি মুক্ত বাণিজ্য স্বাক্ষরটা হয়ে গেছে। শুক্রবার 5 জুন বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান বলেন, আমরা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য স্বাক্ষরের সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেছি। মানে এটা চুক্তির আগেকার নিউজটা। আমরা একটি অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা করেছি। আমরা আমাদের দ্বিপাক্ষীয় বাণিজ্যকে যথেষ্ট পরিমাণে বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনা করেছি। আমাদের বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা সম্পর্কে জানিয়েছি এবং সম্ভাব্য তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন বেসরকারি অর্থনৈতিক অঞ্চল এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আমন্ত্রণ। আমরা প্রস্তাব করছি যে তুরস্ক ঢাকায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি করে বৃত্তি দেওয়ার জন্য অনুরোধ করেছি। দেখেছেন, বর্তমানে প্রায় 3,000 বাংলাদেশি নাগরিকরা তুরস্কে বসবাস করছেন এবং তাদের বেশিরভাগই শিক্ষার্থী। আমি হাক্কান ফিদানকে সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদার করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। রোহিঙ্গা সংকট নিয়ে খলিলুর রহমান বলেন, 9 বছর পেরিয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব এই সংকট সমাধানের জন্য গুরুতর আন্তর্জাতিক প্রচেষ্টা রয়েছে। দেখেন, গুরুতর আন্তর্জাতিক যেহেতু প্রচেষ্টা রয়েছে, এখানে কোন কথাটা আমি পয়েন্ট হিসেবে ধরলাম যে শিক্ষার্থীদের বিষয়টা দেখেন, আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বেশি করে বৃত্তি দেওয়ার জন্য অনুরোধ করেছি, আরও বেশি করে শিক্ষার্থীদের নেওয়ার জন্য অনুরোধ করছে, কিন্তু বাংলাদেশের থেকে শ্রমিক নেওয়ার জন্য ওনারা অনুরোধ করে না। কারণ শ্রমিকদের কথা যদি ওনারা বলে, তাহলে এখানে ওনাদের যে এলিট শ্রেণীর চুক্তি, সেটা থেকে ওনারা এটা এলিট শ্রেণীর চুক্তি হবে না। তাহলে ওনারা কি হবে, ওনাদের মান সম্মান যাবে, ওনাদের ইজ্জতের মধ্যে যাবে। তো এইটাই হচ্ছে মূল কথা। যাক, আমি কথাগুলো আর বেশি বাড়ালাম না। তো দেখলেন তো, এখানে যারা স্টুডেন্ট তাদের নিয়ে কথা বলা হয়েছে। যারা মানে এই দেশে বিনিয়োগ আসলে লাভবান কারা হবে? ব্যবসায়ীরা হবে। আর সে দেশে তুরস্কে বেশি করে স্টুডেন্ট পড়তে গেলে কারা লাভবান হবে? ওই পয়সাওয়ালা শ্রেণীর লোকজনগুলো, এলিট শ্রেণীর লোকজনে লাভবান হবে। কোনো গরিব ঘরের বা মধ্যবিত্ত ঘরের কেউ কিন্তু আপনার তুরস্কে টাকা পয়সা খরচ করে পড়তে যেতে পারবে না। তো তাহলে এই যে চুক্তিগুলো, হ্যাঁ সামরিক চুক্তিগুলো হয়েছে, এগুলো আমাদের দেশের জন্য ঠিক হয়েছে, এটাকে আমি স্যালুট জানাই। কিন্তু এই শ্রমবাজারটা দরকার ছিল, কারণ তুরস্কে একটা লেবারের বেতন হচ্ছে ন্যূনতম 1 লাখ টাকার উপরে। তাহলে ওই প্রবাসী শ্রমিকদের নিয়ে কেউ বলে না, এটা নিয়ে মাথায় ঘামায় নেই, কেউই এটা নিয়ে মাথা ঘামায় না। অথচ বাংলাদেশে এই যে গুলশানে আপনার কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মানে তুরস্কের জাতির পিতা, তাদের জাতির পিতার নামে কিন্তু আমাদের বনানী থেকে গুলশান 2 পর্যন্ত যে রাস্তাটা, এটা তাদের জাতির পিতার নামে করা। তাহলে বোঝেন, মানে বাংলাদেশের সাথে তাদের কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে, সেটা ভালো সম্পর্ক এবং মানে একটা সিম্পেথির সম্পর্ক। এবং সেই সম্পর্কটার খাতিরে হলো যদি এই যে কয়টা পয়েন্ট নিয়ে তুরস্কের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে, যদি এই বাংলাদেশের শ্রমিকদের, দক্ষ শ্রমিকদের সে দেশে কর্মসংস্থান করার পয়েন্টটাও যদি ওনারা অ্যাড করতো, আমার মনে হয় চুক্তির মধ্যে তারা এটা বাদ দিতে পারতো না। তারা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য আগ্রহী হতো, কিন্তু শ্রমিকদের নিয়ে কথা বলবে না। কারণ এখানে তো এলিট শ্রেণীদের আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হচ্ছে, তারপরে আপনার তথ্য প্রযুক্তি বিনিময়, তারপরে শিক্ষা বিনিময় নিয়ে কথা হচ্ছে। এখানে আপনার লেবারদের নিয়ে কথা বলা যাবে না, লেবারদের সুবিধার জন্য কথা বলা যাবে না। এই পয়েন্টটা তুললে ওনাদের ক্লাস নিচে চলে যাবে, মানে বাংলাদেশ তখন গরিব রাষ্ট্র হয়ে যাবে, মানে ভিক্ষা হয়ে যাবে। ওনারা ভিক্ষা চাইতে চুক্তি করে নাই, ওনারা সমঝোতার ভিত্তিতে চুক্তি করতে চাইছে, সেজন্য প্রবাসী লেবারদের এখানে টানে নাই। যাক, বেশি কিছু বললাম না, কারণ এই চুক্তিটাকে আমি নর্মালাইজ করতে চাচ্ছি না, কারণ এটা আমাদের দেশের জন্য একটা বড় ধরনের চুক্তি হয়েছে এবং এটা আমাদের দেশের জন্য অনেক বড় অর্জন। এই সরকারের জন্য যতগুলো চুক্তি আগামীতে হবে, আমি মনে করি যে তুরস্কের সাথে হওয়া চুক্তিটা হচ্ছে এই চুক্তিটা আগামী 5 বছর এই সরকার ক্ষমতা থাকলে আগামী 5 বছর সবচেয়ে বড় অর্জন, সেরা অর্জন এটা। সেজন্য আমি কথাগুলো ভিন্নভাবে বলতে পারতাম, আমি এত বড় চুক্তিটাকে আমি নর্মালাইজ করতে চাই নাই, কথাগুলো না হলে আমি ভিন্নভাবে বলতাম। ধন্যবাদ। কারণ সরকার এবং বিরোধী দল দুইটা মিলেই কিন্তু আজকে যে তুরস্ক এসে বাংলাদেশে বিনিয়োগ করতেছে, বা সামরিক ক্ষেত্রে আপনার অস্ত্রশস্ত্র তৈরি করার জন্য, ড্রোন তৈরি করার জন্য বাংলাদেশে ফ্যাক্টরি করতেছে, এটা কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব, ওনারও অবদান আছে, রুলিং পার্টির অবদান আছে, আবার অপোজিশন পার্টির অবদান আছে। কারণ অপোজিশন পার্টির সাথে কিন্তু গোপনে কিন্তু তুরস্কের কিন্তু আগে থেকেই কিন্তু সম্পর্ক, এবং অপোজিশন পার্টির বিশেষ করে জামাতপন্থী বিভিন্ন আপনার সংগঠনের সাথে তারা আপনার মসজিদ, মাদ্রাসা, মানে এই ধরনের অনুদান, এগুলা দীর্ঘদিন ধরে বিগত দিন থেকে চলে আসতেছে তুরস্কের সাথে ওই ধরনের সম্পর্ক। তো বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু তুরস্ক অনেক বড় আপনার মানে অনেক রোহিঙ্গা শরণার্থীদেরকে টেকনিক্যাল কাজ শিখিয়ে তাদেরকে দক্ষ করতেছে। তো এই পয়েন্টগুলো আমাদের যারা বাংলাদেশি অভিবাসী শ্রমিক, আমাদের বাংলাদেশি শ্রমিক আছে, বা আমাদের বাংলাদেশি যারা তরুণ প্রজন্ম আছে বা যুবক আছে, তাদেরকেও আপডেট করার জন্য, কাজ শিখিয়ে তাদেরকে আপনার দক্ষ করার জন্য এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করা দরকার ছিল, করে নাই। কারণ ওই জাত যাবে, মাথা নিচু হয়ে যাবে, লজ্জা লাগবে। কারণ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী আসছে, আমিও তো এই দেশের পররাষ্ট্রমন্ত্রী, তাহলে আমরা কিভাবে তাদেরকে লেবার রিলেটেড ইস্যুটা কথা বলি? তাহলে তো আমাদের বিজনেস এলিট, এটা হলো এলিট শ্রেণীর চুক্তি, এই এলিট শ্রেণীর চুক্তিতে তো তখন আবার ওই যে ভিক্ষা
মতো হয়ে যাবে যে এভাবে দিচ্ছে নিচ্ছে এরকম হয়ে যাবে, সেজন্য ওনারা মনে হয় বলেন নাই। না হয় আমার ক্ষুদ্র মাথায় যদি এটা ধরে যে এতগুলো চুক্তির মধ্যে অভিবাস শ্রমবাজার খোলার চুক্তিটা অ্যাড করা দরকার ছিল, করে নাই, আমার মাথায় যদি সেটা করা দরকার ছিল, তাহলে ওনারা তো অনেক বড় বড় মাথা নিয়ে ঘোরেন। ওনারা দেশীয় আন্তর্জাতিক চুক্তিগুলো যখন করেন, G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করেন, ওনাদের মাথায় তো এই পয়েন্ট আসার কথা ছিল। কারণ আমাদের দেশে সবচেয়ে বেশি লেবার শ্রেণীর লোকজন এবং সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক, প্রবাসী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতে যায়। তাহলে আমাদের দেশে উন্নয়নের জন্য এটা আমাদের ব্যাকবোন, এটার জন্যই তো কথা বলার দরকার ছিল, বলে না। কারণ ওনাদের জাত যাবে, আমি কথাগুলো ভিন্নভাবে বলতে পারতাম, তাহলে বললে সেটা আবার উস্কানিমূলক হয়ে যাবে, বা মনে করবে যে হয়তো আমি সরকার বিরোধী, অথবা আমি আপনার একটা ভালো চুক্তিকে আমি ভিন্ন খাতে নিয়ে যেতে চাচ্ছি, সেজন্য আমি কথাগুলো ভিন্নভাবে বলি নাই। কিন্তু কথাগুলো ভিন্নভাবে বলার জন্যই কিন্তু চাইছিলাম, যেহেতু এই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশের জন্য একটা মাইল ফলক, এবং এটা খুব অনেক বড় একটা অর্জন, সেজন্য আমি এই বড় অর্জনটাকে আমি নর্মালাইজ করতে চাই নাই। ধন্যবাদ।